আসো, আমাদের যে প্রথম চ্যাপ্টার এটার নাম হচ্ছে কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ইংলিশে যদি বলতে হয় কিভাবে বলবা? বলো। হ্যাঁ, ক্লাসিফিকেশন একটা অবশ্যই আসবে। আর কি কি আসবে? দেখো, বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে ডাইভার্সিটি। তো আমরা এখানে যেহেতু প্রাণীর কথা বলছি, তাহলে এটার ইংলিশ টার্ম আসবে হচ্ছে কি অ্যানিমেল ডাইভার্সিটি। ডাইভার্সিটি, ঠিক আছে? আর হচ্ছে কি ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন এখানের মধ্যে একজনের ছবি দেওয়া আছে, চিনো রে? কি রে? ফ্যান নাকি সক্রেটিস না? অ্যারিস্টটল। ও এরা অনলাইন ফ্যান নাকি অ্যারিস্টটলের? একবারে দেখেছি খেলছো? না, কয়েকজনে গাল দিতে হয়তো চেহারা মনে রাখতে হবে। এই লোক কি জন্মকালে অন্ধ ছিল না? চোখ মুখ বন্ধ না, এভাবে গ্রিক হচ্ছে যে ইয়াদের এভাবে আর কি মূর্তি বানাইতো আর কি। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি আমাদের অ্যারিস্টটল। এখন ওনাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে কি ওনাকে কি বলা হয়? ফাদার অফ জুলজি, বা কি তোমার প্রাণী বিজ্ঞানের জনক। প্রাণী বিজ্ঞানের জনক। ঠিক আছে? আচ্ছা, তো কেন ওনাকে প্রাণী বিজ্ঞানের জনক দেওয়া বলা হইলো? এমন কিছু সে অবশ্যই করছে যার কারণে কি তাকে হচ্ছে আমরা প্রাণী বিজ্ঞানের জনক বলতেছি। এখন অ্যারিস্টটল কি কি খ্রিস্টপূর্ব ছিল না কি খ্রিস্টপূর্ব ছিল? এডি মানে বিসি, এডি মানে না, এডি মানে হচ্ছে যে তোমার আগে, মানে হচ্ছে কি খ্রিস্টর জন্মের পরে। বিফোর ক্রাইস্ট মানে বিসি মানে আগে। হ্যাঁ, বিসি মানে হচ্ছে যে তোমার মানে তোমার যীশু খ্রিস্টর জন্মের আগে। তো অ্যারিস্টটল যখন তুমি পড়ছো কি ছিল? বিসি ছিল না? তার মানে কি অ্যারাউন্ড ধরো যে 2500 বছর আগে উনি এমন কিছু কাজ করছে প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রতে যার কারণে এখন ওনাকে কি বলা হয়? প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। কি করছে এমন? ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, আজ থেকে 200 বছর আগেও এত টেকনোলজি ছিল না। 200 বছর আগে, 2500 বছর তো বাদই দিলাম। 200 বছর আগে এত টেকনোলজি ছিল না যেগুলা দিয়ে অনেক জিনিস ধরো হচ্ছে আমি আবিষ্কার করতে পারবো। কোষই আবিষ্কার হয় না এরকম ঠিকভাবে। ঠিক আছে, তো ওই সময় উনি কি করছিল? প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করছিল। বুঝতে পারছো কি কি ভাবে ভাগ করছিল? একটা হচ্ছে কি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে লাল রক্তহীন অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, এখন তোমাকে যদি আমি একটা মেরুদণ্ডী আর একটা অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দিতে বলি, দিতে পারবা? দাও তো, একটা মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও যার রক্ত লাল। মানুষ। অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। হ্যাঁ, কেঁচো। তোমরা যারা টিকটিকি বলছো, টিকটিকি আসলে কি? সরীসৃপ। তো সরীসৃপ আসলে কি? সরীসৃপের মেরুদণ্ড আছে না? টিকটিকির কঙ্কাল দেখো নেই? হ্যাঁ, লাল রক্ত। আমি তো উনি যেটা বলছে ওনার ওইটা কি অ্যাকচুয়ালি ঠিক নাকি না এটা তো বলি নাই। আমি কি বলছি যে একদম লাল রক্তই হইতে হবে এরকম তো কিছু না। ঠিক আছে, আমি বলতেছি তুমি অমেরুদণ্ডী প্রাণী যার মেরুদণ্ড নাই এরকম একটা প্রাণীর উদাহরণ দাও। উনি তো 2500 বছর আছে, সবকিছু কি ঠিক বলছে নাকি? কিন্তু পার্থক্যকরণ যে করতে পারছে এটা অনেক বড়। 2500 বছর আগে চিন্তা করো, কোনো কিছু ছিল এখন দুনিয়া যেরকম দেখতেছো এরকম ছিল? আশেপাশে খালি এই জায়গা তো পুরাই জঙ্গল ছিল। ঠিক আছে, তো উনি কি করছে? ওনার ওইখান থেকে আসলে অ্যাকচুয়াল নামটা আসছে কিভাবে দেখো, আমাকে একটু দেখার চেষ্টা করি। আস্তে আস্তে জিনিসগুলো ধাপে ধাপে আগাও। কিন্তু এই অধ্যায় কিন্তু তুমি যে 9 10 এ পড়ছো এটা থেকে অনেক বেশি কমপ্লেক্স। কেউ যদি বই দেখে থাকো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, স্কিপ করা মানে তোমার এইচএসসি তে বায়োলজি স্কিপ করা কি সমান। প্রথম এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে। তো উনি কি করছে আসলে আমরা একটু দেখি। উনি হচ্ছে কি প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করছে। একটাকে উনি লিখছেন হচ্ছে কি যে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী।
বিজ্ঞানকে না জগৎকে। প্রাণী জগৎকে। ঠিক আছে, এটার নাম দিছে উনি কি, দেখো এতদিন আমরা যত ধরনের জিনিসপত্র পড়ছি সবগুলো কি পড়ছিলাম, যে কোন একটা শব্দের আগে যদি ই থাকে তাহলে কি বোঝাবে, এটা প্রকৃত বা উন্নত বোঝাবে না। তো উনি এটাকে নাম দিছে কি, ইনাইমা। বুঝতে পারছো? লাল রক্তযুক্ত মেরুদণ্ড প্রাণীদেরকে উনি কি নামে সম্বোধন করছে, ইনাইমা। এবং যাদেরকে আমরা বলছি কি লাল রক্তহীন, অমেরুদণ্ডী প্রাণীকে এদেরকে নাম দিয়ে হচ্ছে অ্যানাইমা। বুঝতে পারছো? ওনার এই ই আর এর যে ব্যবহারটা, এখান থেকে পরবর্তীতে আমরা প্রকৃত, অনুন্নত, ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউট হইতে আসছে। বুঝতে পারছো? তো কি কারণে তোমার এখান থেকে দুইটা এমসিকিউ খুবই আসে। একটা হচ্ছে কি বলবে যে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, থিওফ্রাস্টাস, আর প্রাণী বিজ্ঞানের জনককে, অ্যারিস্টটল। কেন উনি জনক? কারণ উনি বিশাল প্রাণী জগৎকে তার সমসাময়িক সময়ে দুইটা আলাদা আলাদা সেক্টরে ভাগ করছে। একটা হচ্ছে কি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে কি লাল রক্তহীন অমেরুদণ্ডী প্রাণী। একটাকে নাম দিচ্ছে ইনাইমা আর একটার নাম দিচ্ছে কি অ্যানাইমা। ক্লিয়ার? এটা হচ্ছে যে হিস্টোরি। এখন আসো আমরা দেখো প্রথমে কিছু জিনিস করব, প্রাণীর বিভিন্নতা। বিভিন্নতা শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী যে ভিন্ন, অনেক বৈশিষ্ট্যের কারণে ভিন্ন না, তো এই বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা করছে। এখন আমাদের হিস্ট্রি পড়া শেষ এতটুকুর মধ্যে। এখন আসো আমরা আস্তে আস্তে আগে। এই যে এটা তোমার বই যখন কিনবা দেখবো সবার প্রথমে এই মানুষটার ছবি আছে, ঠিক আছে? ওনার নাম হচ্ছে কি এডওয়ার্ড অসবর্ন। ঠিক আছে, ওনাকে বলা হয় জীববৈচিত্র্যের জনক। জীববৈচিত্র্যের জনক বা ইংলিশে যদি লেখো তাহলে লিখবা কি ফাদার অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি, ঠিক আছে? আচ্ছা, তো উনি কি এমন কাজকর্ম করছে যার কারণে হচ্ছে ওনাকে ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হলো? ঠিক আছে, এখন পর্যন্ত যে সংখ্যাটা হচ্ছে যে কখনোই কনস্ট্যান্ট না। তোমাকে আমি এখনো বলি পৃথিবীর এখনো এমন এমন জায়গা আছে যেখানের মধ্যে মানুষের পা পড়ে নাই। বুঝতে পারছো? এখনো মানুষ ডিসকভার করতে পারে নাই। তো মানুষের ডিসকভার করা আর ইনোভেশন করা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডিসকভার করা মানে কি আগে থেকে, হ্যাঁ আগে থেকে আছে, মানুষ নতুন করে কি করছে দেখছে বা পর্যবেক্ষণ করছে। আর ইনোভেশন মানে সম্পূর্ণ একটা জিনিস নতুনভাবে প্রস্তুত করা বা তৈরি করা। ঠিক আছে, তো উনি যখন এই জিনিসগুলো তৈরি করছে বা বিভিন্ন শ্রেণীযুক্ত অনেক কাজকর্ম করছে, ওই সময়কার সময়ে উদ্ভিদের পরিমাণ ছিল কত, যেগুলোকে আমরা বলছি ভাস্কুলার উদ্ভিদ। এবং ভাস্কুলার উদ্ভিদ মানে কি জানো? উদ্ভিদের সংখ্যা, ঠিক আছে, যেটা আমরা বলতেছি কি স্পেশাল ভাবে কি ভাস্কুলার উদ্ভিদ বলতেছি। ভাস্কুলার উদ্ভিদ। এখন ভাস্কুলার উদ্ভিদ বলার রিজন কি বলতে পারবা? চেষ্টা করো বলার। না, বড় মাপের না। তুমি চিন্তা করো আমাদের যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলোর সারা শরীরের ভিতরে পানি এবং খাদ্য পরিবহন করার জন্য কি ছিল? জাইলেম ফ্লোয়েমকে একসাথে কি বলা হতো? ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল বলা হতো না? তো কি পড়ো নাই? কি বলো কি রে, এটা তো 7-8 এর পড়ালেখা ছিল না? আচ্ছা, ভাস্কুলার বান্ডল মানে এখানের মধ্যে কি থাকবে? জাইলেম টিস্যুতন্ত্র থাকবে এবং ফ্লোয়েম টিস্যুতন্ত্র থাকবে। জাইলেম কি করে? পুরা শরীর, উদ্ভিদের পুরা শরীরের মধ্যে পানি পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে? পাতায় উৎপন্ন খাদ্য পুরা শরীরের, উদ্ভিদের বডির মধ্যে কি ডিস্ট্রিবিউট করে। তো এখানের মধ্যে
ভাস্কুলার উদ্ভিদ বলতে আসলে সেই সকল উদ্ভিদ বলছে যারা এই কাজটা করতে পারে। তার মানে এখানের মধ্যে কি আমরা শৈবাল আনতে পারবো? শৈবালের মধ্যে ভাস্কুলার বান্ডল আছে? নাই। ঠিক আছে, ওদের হচ্ছে কি জিনিসটা হচ্ছে আমরা আলাদাভাবে বিবেচনা করব। তো এই ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা কত? 2,70,000 প্লাস, মানে এখনো আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, 2,70,000 এতগুলো হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ এখন পর্যন্ত কি হয়েছে, ডিসকভার হয়েছে। এখন যদি প্রাণীর ক্ষেত্রে যাই, তোমার বইয়ে দেওয়া আছে 15 লাখ, কিন্তু এখন বর্তমানে যেটা 15 লাখ না, কিন্তু আমরা বইয়ে যেটা দেওয়া আছে সেজন্য 15 লাখ বলবো। তো প্রাণীর সংখ্যা কত? 15 লক্ষ প্রজাতি, যেটা ক্রমাগত বাড়তেছে। প্রাণীর সংখ্যা হচ্ছে কি তোমার প্রায় 15 লক্ষ প্রজাতি। না না, এটা সব প্রকৃতি থেকে প্রাপ্ত। ঠিক আছে, এখন তোমরা কি ডোরেমনের একটা মুভি দেখছো? এর মধ্যে যে অনেক কিছু প্রাণী একসাথে যুক্ত করে লাগাই দেয়, যে দেখছো এই মুভিটা? দেখছো এটা? ওই যে ওরা হচ্ছে পাইরেট শিপের হচ্ছে যে ওরা মস্কারি করতে যায়, টাইম ট্রাভেল করে অ্যাকচুয়ালি পাইরেটের যুগে চলে যায়। পরে একটা আইল্যান্ডে যায়, এখানের মধ্যে কি করতেছে ওরা হচ্ছে বিভিন্ন প্রাণীকে একসাথে যুক্ত করে মানে ফিউচারে যা বিক্রি করতেছে আর কি, এরকম একটা মুভি ছিল। তোমরা দেখো না? কি বলো, কি তোমরা কি দেখে বড় হয়েছে বলো? সিআইডি। আচ্ছা দেখো তো আমাদের ক্যাকটাস কি ভাস্কুলার? অবশ্যই ভাস্কুলার। ক্যাকটাস যদি ভাস্কুলার না হয় তাহলে পানি সংরক্ষণ কেমনে করবে? আচ্ছা এখন দেখো আমি বলি জীবের এখন দেখো এটাও জীব এটাও জীব, আমরা বলছি জীব। জীব বলতে আমরা কি বুঝাবো? প্রাণী এবং উদ্ভিদ দুইটাকে কিন্তু বুঝাবো। ঠিক আছে, যখন আমি উদ্ভিদ বলবো তখন শুধুমাত্র উদ্ভিদকে বোঝাবো, যখন প্রাণী বলবো শুধুমাত্র প্রাণীকে বোঝাবো। যখন জীব বলবো জীবের ভিতর কি আসবে? উদ্ভিদ এবং প্রাণী দুইটাই আসবে। তো এই যে একটা প্রাণী থেকে একটা প্রাণী আলাদা, একই প্রজাতির মধ্যে আবার প্রাণী আলাদা। ধরো আমরা সবাই মানুষ না, আমরা সবাই সেম মানুষ, তো কতগুলো পার্থক্য আছে দেখো। তোমার গলার স্বর আলাদা, তোমার শারীরিক গঠন আলাদা, ঠিক আছে, তোমার শেডিং আলাদা, চুলের রং, চোখের রং, উচ্চতা সবকিছু আলাদা, কিন্তু আমরা মানুষ না সবাই। তো এই যে প্রাণী ভেদে হোক, ঠিক আছে, একটা প্রাণীর মধ্যে হোক, যদি সমপ্রজাতি প্রাণীর মধ্যে হয় তা এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, আন্তঃপ্রজাতি। না, ইন্ট্রাস্পিসিস বলবো। ঠিক আছে, মানে কি অন্তঃপ্রজাতি, একই প্রজাতির ভিতরে হচ্ছে পার্থক্য। আর যখন দুইটা আলাদা, ধরো যে তোমার সাথে আমি হচ্ছে কি বাঘসিংহ বা হচ্ছে বিগ ক্যাট, এদের মধ্যে তুলনা করছি, সেটা কি হবে? হচ্ছে আন্তঃপ্রজাতি। ওই যে দেখো আন্তনগর ট্রেন মানে কি বোঝায়? দুইটা জেলার মধ্যে চলাফেরা করবে। ঠিক আছে, আন্তনগর বোঝায়। আর অন্ত মানে হচ্ছে কি চট্টগ্রামের মধ্যে ঘুরবে। ঠিক আছে, এখন আসো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো সামনে। তো এই সংখ্যাটা হচ্ছে মাঝে মধ্যে আসে, এই জিনিসটা খুবই তাড়াতাড়ি চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, চেঞ্জ করা সম্ভব, কিন্তু এটা এখন আর 15 লাখ নাই। মানুষ মহাবিশ্ব সম্পর্কে যত জানে তার থেকে কম জানে হচ্ছে সমুদ্র সম্পর্কে। বুঝতে পারছো? 5% এখন পর্যন্ত ডিসকভার হয় নাই। এই জন্য এই জিনিসটা অনেক টাফ। যেরকম তোমরা একটা জায়গা শুনবা, পৃথিবীর মধ্যে সব থেকে বিপজ্জনক যে প্যাসেজ আছে এটাকে বলা হয় ড্রেক প্যাসেজ। বুঝতে পারছো? এই মাঝে মধ্যে তোমরা যদি দেখে থাকবা, এই রিলের মধ্যে দেখা যাচ্ছে জাহাজ এরকম করে উঠে যাচ্ছে একদম পানির মধ্যে, এত বিশাল বিশাল ঢেউ। ঠিক আছে, এটা সবসময় উত্তাল থাকে। এই জায়গার মধ্যে দিয়ে কন্টেনার নিয়ে যাওয়া অনেক কঠিন। তো এগুলো জায়গার মধ্যে তোমার ডিপ সি ওশন, ডিপ সি ফ্লোরের মধ্যে যে প্রাণীগুলো আছে, যে উদ্ভিদগুলো আছে, এগুলো নিয়ে তুমি কিভাবে কি করবা, গবেষণা করবা, এগুলো খুব টাফ। আচ্ছা, এরপরে আসো, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মোটামুটি। এখন আসো আমরা অ্যাকচুয়াল বৈচিত্র্যের মধ্যে যাই। চলো, মেইনলি কোর্সেটা কি? কোর্সেটা কি? উনি এই পার্থক্যগুলো মানুষের সামনে উপস্থাপন করছে বিভিন্ন শ্রেণী বিন্যাস আকারে আকারে, ছোট ছোট করে আকারে আকারে। বুঝতে পারছো? এই যে এক একটা প্রাণী থেকে এক একটা প্রাণীর বৈচিত্র্যটা মানুষের সামনে প্রকাশ করছে। ঠিক আছে, আচ্ছা, মানে একটা হচ্ছে কি প্রকৃতিতে আছে, এখন একজন সুন্দর করে গুছাই নিয়ে তোমার সামনে রাখতেছে। বুঝো না? সবাই তো জানে, কিন্তু তোমার সামনে যখন ডকুমেন্ট আকারে সামনে থাকবে তোমার বুঝতে সুবিধা হবে না। এই কাজই করছে উনি আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি জীব বৈচিত্র্য। জীবের বৈচিত্র্য 3 ধরনের হইতে পারে। ঠিক আছে, এখন তোমরা জানো মিউটেশন টিউশন, সেজন্য আমি হচ্ছে তোমাদের কি ওটা নিয়ে আগে পড়াই, যাতে তোমরা জেনেটিক মিউটেশন কিভাবে হয়, ঠিক আছে, জিনের পরিবর্তনের কারণে কিভাবে বাবা মা হচ্ছে যে বাবা মা থেকে সন্তান আলাদা হয়, এই জিনিসগুলো তোমাকে আগে পড়াই ফেলছে, যাতে তুমি এখানে সুন্দরভাবে বুঝো। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস অনেক ইন্টারকানেক্টেড। আচ্ছা দেখো, জীবের বৈচিত্র্যটা কি কি কোন কোন ধাপে হইতে পারে একটু আস্তে আস্তে ফোকাস করে দেখো। সবার প্রথম হচ্ছে কি জেনেটিক।
জেনেটিক বৈচিত্র্য অথবা কি জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক বৈচিত্র্য, ঠিক আছে। এরপরে আসবে কি আমার প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। এই দুইটা হচ্ছে যে একদম ক্লোজ, সেজন্য আমি একটা জায়গার মধ্যে আমি রাখতেছি। আরেকটা আছে যেটা হচ্ছে কি বাস্তুতান্ত্রিক, ঠিক আছে। এই দুইটা পরস্পরের সাথে কানেক্টেড দেখে এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি আসলে। তুমি এখানে এই চিত্রের মধ্যে খেয়াল করো, এখানে বলছে কি এক্সাম্পলস অফ জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে। তুমি খেয়াল করো এখানের মধ্যে মানুষ আছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ কি একই রকম দেখতে? আলাদা আলাদা না? তো ওদের এই মানুষ হওয়া সত্ত্বেও আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিসের জন্য দেখতে পাচ্ছি? জিনের পার্থক্যের কারণে, ঠিক আছে। ওর শরীরের যে কালার সেটা হচ্ছে কি কালো, কিসের জন্য? ওর যে দেহের রং ধারণকারী যে আমার নিউক্লিওটাইডের অংশটা আছে, যেটাকে আমরা বলছি জিন, এই জিনটা কি করতেছে? কি রং ধারণ করার জন্য দায়ী? কালো রং ধারণ করার জন্য দায়ী। তো একটা হচ্ছে কি একজনের সাদা, একজনের ধরো শ্যামা বর্ণ, একজনের বেশি ফর্সা। তো প্রত্যেকজনের ডিএনএ এর মধ্যে এরকম একটা জায়গা আছে যেখানের মধ্যে কি করতেছে? গায়ের রং ধারণ করতেছে। জায়গা কিন্তু সেম, কিন্তু রং ধারণকারী যে জিনটা সেটা পার্থক্য হইতেছে না। মানে তোমার ডিএনএ এর মধ্যে ধরো যে একটা পোরশন থেকে একটা পোরশন শুধুমাত্র কি গায়ের রং নির্ধারণ করতেছে, প্রত্যেকটা মানুষেরই আছে এই জায়গাটা। কিন্তু সমস্যা হচ্ছে কি মানুষ ভেদে এই যে রংটা, এই রংটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। জিনের গঠন প্রায় সেম, বলছি না একটা মানুষের সাথে একটা মানুষের জিনের গঠন কত শতাংশ সেম? 99%, ঠিক আছে। 99.9% এরকম পুরোটাই সেম। শুধুমাত্র কি হালকা হালকা তোমার হচ্ছে পরিবর্তনের কারণে হচ্ছে কি একটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে। এখন দেখো এই জিনিসটাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি দিয়েও ব্যাখ্যা করতে পারবো এবং কি প্রজাতিগত পার্থক্য দিয়ে করতে পারবো, কি পার্থক্য প্রমাণ করতে পারবো, ঠিক আছে। একই প্রজাতি না, একই প্রজাতির মধ্যে আলাদা আলাদা। অ্যাকচুয়াল রিজন হচ্ছে কার কারণে হচ্ছে? জেনেটিক ডাইভার্সিটির কারণে হইতেছে। এখানে দেখো কুকুর, বিভিন্ন ধরনের কুকুর, চাল। এই জেনেটিক ডাইভার্সিটির কারণে তোমরা ব্ল্যাক রাইস খাইছো কখনো? দেখছো কখনো এটা? হ্যাঁ, তো এই চাল কিন্তু সবই চাল, কিন্তু এই যে কালার, তারপর হচ্ছে কি শুধুমাত্র কালারই চেঞ্জ নাকি, এটার মধ্যে পুষ্টি উপাদানের পার্থক্য আছে। কোন দেশে পাওয়া যায়? ঠিক আছে। এগুলা হচ্ছে যে এই যেটা ব্ল্যাক রাইস হচ্ছে ইন্দোনেশিয়াতে পাওয়া যায় অনেক বেশি, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এটা হচ্ছে যে তোমার তামিলনাড়ুতে পাওয়া যায়। তামিলনাড়ু চিনো? সাউথ ইন্ডিয়া। হ্যাঁ, তামিলনাড়ুতে পাওয়া যায়। ইয়াশ নাম। ব্রাউন রাইস হচ্ছে যে তোমার ইয়াতে পাওয়া যায়, নর্থ ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়া গুলা জানো? নর্থ ইন্ডিয়া জানো? নর্থ ইন্ডিয়া কাজে বলা হয়। কেন থাকবে না? তুমি কেন পড়তেছো না? এগুলো লাগবে তো, তুমি মেডিকেল লিখবে না? ঠিক আছে, দেখো আমাদের এই তামিলনাড়ুর উপরে হচ্ছে কি উড়িষ্যার উপরে কি বেঙ্গল, এর পাশে বিহার, ঠিক আছে। বিহারের পরে ঝাড়খণ্ডের পরে পাশে হচ্ছে কি কাশ্মীরের নিচে তোমার কি বলে রাজস্থানের এই কাশ্মীরের একটু সাইডের দিকে হচ্ছে কি যে তোমরা যেটা বলো না অমৃতসর চিনো? ওই পাঞ্জাব আর কি, পাঞ্জাবের একটা অংশ। এরপরে সাইডে হচ্ছে কি আহমেদাবাদের পাশে হচ্ছে কি তোমার গুজরাটের নিচে গোয়ার নিচে কি কেরালা, বুঝতে পারছো? আর মাঝখানের দিকে কি আছে? এই তোমার ওই যে গোয়া আর হচ্ছে তোমার কি বলে তামিলনাড়ুর মাঝখানে হচ্ছে মুম্বাই, এর মাঝখানের দিকে হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে কি আন্ধ্রপ্রদেশ হচ্ছে মাঝখানের দিকে ইন্ডিয়ার, ঠিক আছে। তো এই যে উড়িষ্যা না সরি তোমার বিহার, ঠিক আছে, ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলোকে আমরা বলছি কি নর্থ ইন্ডিয়া, ঠিক আছে। ওইখানের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। এখন দেখো গোলাপ, অনেকজন আবার কি করে জানো? এই সাদা গোলাপের মধ্যে বিভিন্ন কালার দিয়ে বিক্রি করে, ঠিক আছে। একবার আমি দেখছিলাম, আমি কি রে ভাই, আমি জীবনে গোলাপ দেখলাম, লাল গোলাপ দেখলাম, নীল গোলাপ কেমনে হয়? তো আমার মাথায় ঘুরতো না। পরে দেখি কি এগুলো হচ্ছে কি রঙের মধ্যে চুবাই বেশি আর কি। না, এটা উঠবে না ওইরকম। তুমি সব কি ইয়া মনে করছো আমি কি ওই যে কি পড়ছিল না সেভেন একটা প্লান্টের নাম পড়ছিল না কি জানি, মানে হচ্ছে যে রঙের পানির মধ্যে দিয়ে ওটা হচ্ছে শোষণ করে নেই, পড়ছো একটা দেখছো না? আমাদের দেখাইছিল মনে হয়। হ্যাঁ, কি জানি নামটা পারে ইয়াটা মনে আমাদের হচ্ছে ইয়ার স্যার একটা স্যার দেখাইছিল পানি। হ্যাঁ,
কেউ একজন দেখাইছিল, মনে করতেছে না, অনেক ছোটবেলায় দেখাইছিল। এখান থেকে আমাদের ওই তখন তখন টিনেজ স্কুল ছিল, টিনেজ স্কুল দেখছো তোমরা? তোমরা তোমার অনেক ছোট ভাই। এখানে বিএন স্কুল যেটা এই পাশে যেটা, এটা হচ্ছে টিনেজ স্কুল ছিল তখন আমরা করতাম আর কি। ওই সময় টিনেজ স্কুলের পাশে এই গাছগুলো হইতো তখন, এখন তো নাই। যখন আমি 3 তে পড়ি তখন তো তোমরা কি, তোমরা তো নাই তখন। যখন আমি 3 তে পড়ি তখন তোমরা কি একদম নাই, তখন কেমনে দেখবা? হ্যাঁ কত সালে? তুমি আমার ওই সময় যদি 1993 যদি আমি 3 তে পড়তে, এখন আমার বয়স কত? 50 তুমি আমাকে রীতির সময় থেকে ইমাম বানাই দিলা। আচ্ছা দেখো, এই দেখো আম, ঠিক আছে, দেখো এটা সব আমি একই দিছে, কিন্তু কি আলাদা একটু খাবার দিছে। ফর্মালিটি পাবো না। এটা হচ্ছে ল্যাংলাম, তো এরকম না, ল্যাংলাম আরো লম্বা হয়, এখানে আমি দিছে আর কি হাতে করে হিমসাগর আম। তো এলফানজো আম আসলে কি জানো? না না, এলফানজো হচ্ছে ইন্ডিয়ান আম। জাপানিজ আমের নাম হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি শব্দের অর্থ কি জানো? মিয়াজাকি শব্দের অর্থ সূর্যের ডিম। বুঝছো, একদম পুরো লাল কালারের হয় আমটা, একদম পুরো লাল কালার। লাল কালার মানে একদম পিওর, যেরকম ওর কালার গেঞ্জির কালার একদম পুরো লাল হয়, বুঝতে পারছো? চলো ওই অঙ্কতে কি আছে? দেখাই দাও। মিয়াজাকি কিন্তু আমি চিন্তা করো, একটা আমের দাম $100, ঠিক আছে? একটা আমের দাম হচ্ছে $100, যেগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির, আরো দাম বেশি। মিয়াজাকি এটাকে বলা হয় জাপানিজ ভাষায় বলা হয় তাইওনো তামাগো, মানে তাইও মানে শব্দের হচ্ছে ডিম, তামাগো মানে হচ্ছে কি সূর্য। তারপর তাইওনো তামাগো মানে সূর্যের ডিম বলা হয়। দেখো এই যে দেখো পুরা লাল এই তো আমি রাখি নাই। আসে, কিন্তু সমস্যা হইতেছে কি জানো? এই আম হচ্ছে যে বাংলাদেশে এখন চাষ হয়, ঠিক আছে? কিন্তু যত বলে একটা কথা আছে না, দেখতে সুন্দর খাইতে ভালো না, এরকম এই এই ঠিক আছে। তো এই আমের স্বাদ নাই, মানে হচ্ছে রসালো, মানে কোনো মিষ্টি নাই, খুব কম মিষ্টি। সেজন্য হচ্ছে মানে বাইরের দেশে এই জিনিসগুলো বেশি প্রিয় আর কি। আমরা তো ভাই যে সব থেকে মজার আম কোনটা বলো তো বাংলাদেশে? আম্রপালি, যেটা একদম লাস্টের দিকে আসে, ঠিক আছে? কি বল, খাইছো তো, জানো না আর কি নাম? বলে আম্মু নিয়ে আসছে, খাইছি ভাই, এত নাম টাম জানতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এরপর আসো দেখো, জেনেটিক ডাইভার্সিটি বা তোমার তোমার জিনের যে বৈচিত্র্য আর প্রজাতিগত বৈচিত্র্যটা ইন্টারকানেক্টেড। দেখছো, মানে জিনের কারণে হচ্ছে কি প্রজাতির মধ্যে আমার পার্থক্য বা ভেরিয়েশনটা আসতেছে। এখন এখানে ছোট করে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি যে অন্তঃপ্রজাতি কিভাবে, ধরো যে মানুষের সাথে মানুষের যখন আমরা তুলনা করতেছি, মানুষের সাথে মানে একই প্রজাতির মধ্যে তুলনা করতেছি না, তখন এটাকে আমরা বলবো কি ইন্ট্রাস্পিসিস। স্পিসিস মানে হচ্ছে কি প্রজাতি, ঠিক আছে? বা এটাকে আমরা বলতেছি কি অন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতি, ঠিক আছে? আর যখন ধরো আমি কি করতেছি, এই যে ফুলের সাথে আমের তুলনা করতেছি, তখন এটা কি সেম প্রজাতির মধ্যে হবে? যখন দুইটা আলাদা আলাদা প্রজাতির মধ্যে তুলনা করতেছি, এটাকে বলতেছি আমরা কি ইন্টারস্পিসিস, ইন্টারস্পিসিস, ঠিক আছে? এটাকে আমরা বলবো কি আন্তঃপ্রজাতি, ঠিক আছে? এটা হচ্ছে যে পার্থক্য। জেনেটিক বৈচিত্র্য মোট 3টা হইতে পারে, আমরা 2টা দেখলাম। একটা হচ্ছে কি তোমার জিনের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয়, আর একটা হচ্ছে প্রজাতিগত, যেটা অ্যাকচুয়ালি তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে কি জিনের কারণেই হবে। এখন আসো পরবর্তীতে আমরা যাই, যেটা হচ্ছে কি ইকোসিস্টেম বা বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে? এখানে দেখো তো কতগুলা বাস্তুতন্ত্র দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে কি নরমাল একটা বনের বাস্তুতন্ত্র, ঠিক আছে? এখানে কি কি থাকবে? বিভিন্ন ধরনের পোকামাকড় থাকবে, পাখি থাকবে, ঠিক আছে? কীট পতঙ্গ থাকবে। এরপরে দেখো বলছে ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার বলতে বলছে কি মিঠা পানি, মিঠা পানির যে বাস্তুতন্ত্র, এখানে মধ্যে কি মিঠা পানির মাছ থাকবে, মিঠা পানির পোকামাকড় থাকবে। যে জিনিস মিঠা পানিতে থাকবে, মিঠা পানি মানে কি নদীর পানি আর কি, যেগুলোর মধ্যে লবণ থাকে না, এগুলা মিঠা পানির জামা। তোমরা কি কি অবস্থা তোমাদের বলো তো? তুমি যে রুই মাছ খাও, তেলাপিয়া মাছগুলো কি সমুদ্র থেকে ধরে? কি যদি বলতে ধরে তাহলে তো এগুলা কি এগুলার মধ্যে দেখবা কি এগুলা হচ্ছে যে নরমালি স্কিন গুলো হচ্ছে কি নরমাল তোমার সমুদ্রের মাছ থেকে অনেক বেশি মোটা হয়, ফ্রেশ ওয়াটারের যে মাছগুলা, ঠিক আছে? এবং হচ্ছে যে স্কেল মানে কি আইসগুলো অনেক বেশি গাঢ় হয়। অন্যদিকে তুমি যখন দেখবা কি সমুদ্রের মাছগুলো, এগুলা আইসগুলো অনেক ছোট ছোট হয়, ঠিক আছে, অনেক পাতলা হয়। দেখো নাই মাছ সালমনের তো জীবন কি সালমনের চামড়া
হ্যাঁ, সে স্যালমন কোথায় থাকে বলো? নদীটা আসে না প্রজননের জন্য। হ্যাঁ, তো স্যালমন অধিকাংশ সময় নদীর মধ্যেই থাকে। আর কিন্তু মিঠাপানি একা থাকে হচ্ছে তোমার ওই আটলান্টিকের যে ওশনের যে মানে বেরিয়ার মোহনা বলতে আর কি, ঠিক আছে, যেখানের মধ্যে আমার নদী আর সমুদ্র মিলিত হয়েছে এই জায়গার মধ্যে থাকে, এরপর আস্তে আস্তে কি উপরের দিকে উঠে যায়, ওদের পুরো শারীরিক চেঞ্জ হয়, বুঝতে পারছো? মনে হয় একটা কিছুক্ষণ পরে মনে হবে যে কি প্লাস্টিক সার্জারি করে ফেলছে এরকম লাগে। ক্রমাগত ও হচ্ছে কি সাঁতার কাটতে থাকে হাজার হাজার কিলোমিটার সাঁতার কাটতে তো কি হয়ে যায়, ওরা ফেসিয়াল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এই সাঁতারের মধ্যেও একটা বার কোনো কিছু খায় না, বুঝতে পারছো? যাই কি করবে, নদীর ভিতরে যায় ডিম পারে, সাথে সাথে মারা যাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে যে ওদের লাইফ সাইকেল আর কি। এখন দেখো এইখানে দেখো মিঠা পানির মাছের মধ্যে কি কি, ধরো মিঠা পানির কয়েকটা মাছের উদাহরণ দাও, কিরকম হবে? কই মাছ, ঠিক আছে, এরপর হচ্ছে টাকি মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ। তো এগুলা হচ্ছে কি আমার মিঠা পানির মধ্যে, এগুলাকে তুমি লবণ পানিতে দিলে বাঁচবে না। এরপর হচ্ছে কি এই যে বাইরে হচ্ছে কি কোরাল রিফের মধ্যে এই যে মাছগুলো দেখছো, এগুলা কি তুমি কখনো মিঠা পানির মধ্যে দেখছো? না, ঠিক আছে। এই মাছগুলো হচ্ছে কি আমার কোথায় থাকবে? লবণাক্ত পানির মধ্যে থাকবে। তো এটা হচ্ছে লবণাক্ত পানির বাস্তুতন্ত্র, এটা হচ্ছে কি মিঠা পানির বাস্তুতন্ত্র। এরপরে দেখো এটা কি বলছে, গ্রাসল্যান্ড মানে কি? আফ্রিকা আফ্রিকা এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ সাফারি পার্ক, কোথায় আছে? আফ্রিকার মধ্যে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তৃণভূমি, এগুলাকে বলা হয় কি তৃণভূমি। অধিকাংশ প্রাণী এখানের মধ্যে ঘাস খেয়ে বেঁচে থাকে। আর এখানে প্রেডিটর আছে, প্রেডিটর কি? সিংহ, হায়না, ঠিক আছে। এরা হচ্ছে কি এই তৃণভোজী প্রাণীদেরকে খেয়ে মনে করো যে একটা বাসিন্দা ক্রিয়েট করতেছে। এখানে উৎপাদক কে বলো তো? গাছ। প্রথম শ্রেণীর খাদক কে? এই যে এই জেব্রা, হরিণ, ঠিক আছে, এরা হচ্ছে কি প্রথম শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? যারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদককে খেয়ে হচ্ছে কি জীবন যাপন করে, বুঝতে পারছো? গ্রাসল্যান্ড মানে হচ্ছে কি তৃণভূমি। এরপরে দেখো ডেজার্ট, মরুভূমির যে আমার বাস্তুতন্ত্র আছে, এর মধ্যে কি এই প্রাণীগুলো বাঁচতে পারবে? পারবে না, ঠিক আছে। এখানকার প্রাণী এখানের মধ্যে বাঁচতে পারবে না, কি জন্য? এই এনভায়রনমেন্টটা হচ্ছে কি শুধুমাত্র ওই ওরিয়েন্টেড বা ওই টাইপের প্রাণীর জন্যই তৈরি। এই যে দেখো একটা বাস্তুতন্ত্র থেকে একটা বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য তুমি পার্থক্য দেখতেছো, এটাই আসলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মেইন টপিক, ঠিক আছে। এগুলো তোমার শুধু বুঝতে হবে, এখান থেকে কোনো কিছু আসবে না পরীক্ষার মধ্যে, ঠিক আছে। আচ্ছা দেখো এরপর দেখো ওয়েটল্যান্ড মানে কি? দেখি বলো, বাংলা বলো, বলতে পারবা? ওয়েটল্যান্ডে বাংলা তুমি পড়ছো, ওয়েটল্যান্ডকে বলা হয় কি জলাভূমি, ঠিক আছে, জলাভূমির তোমার বাস্তুতন্ত্র। এরপর হচ্ছে কি এই যে মাউন্টেন বা পাহাড়ের যে তোমার ইকোসিস্টেম আছে, আরো কত কিছু হইতে পারে, পোলার এরিয়া হইতে পারে, ঠিক আছে, দুই মেরু পুরো বরফের, এখানের মধ্যে কি কি আছে? তুন্দ্রা অঞ্চল। হ্যাঁ, এখানের মধ্যে কি কি থাকবে? তোমার ওই সিল থাকবে, ঠিক আছে, পোলার বেয়ার থাকবে, পেঙ্গুইন থাকবে, এরাই, এর থেকে বেশি আর এখানে কোনো কি নাই, পোকামাকড় থাকতে পারবে না, বাঁচতে পারবে না। কিন্তু কি কিছু অণুজীব আছে এগুলো জায়গার মধ্যে, যেগুলো হচ্ছে কি অনেক ঠান্ডার মধ্যে কি হয় না, মারা যায় না। তো একটা থেকে একটা বাস্তুতন্ত্রের সাথে আরেকটা বাস্তুতন্ত্রের যে এই বৈচিত্র্য পার্থক্য, এটাকে আমরা বলছি কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে। তো প্রথম যে অংশটা আমরা যেটা বললাম প্রাণীর বিভিন্নতা, ঠিক আছে, বিভিন্নতা, প্রাণীর বিভিন্নতা কি কি ভাবে আসতেছে? তিনটা তোমার এই বৈচিত্র্যের কারণে আসছে। একটা হচ্ছে কি জেনেটিক, একটা প্রজাতিগত, আর একটা কি বাস্তুতান্ত্রিক। এটা হচ্ছে কি প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য সৃষ্টির কারণ। এরপরের অংশ মানে এই পুরো অধ্যায় শেষ হবে এটা দিয়ে, কি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। এখন তোমরা যেহেতু নতুন, ঠিক আছে, আমরা একটু একদম বেসিক থেকে যেগুলা জানো ওগুলা থেকে শুরু করি। আসো আমাকে বলো যে মোট রাজ্য কয়টা? 5টা। কি কি বলো? 2006 সালে না 6টা করলো। এগুলো হচ্ছে সাব কিংডম বলে। সাব কিংডম তোমাদের এখন লাগবে না, 6টা করে নিয়ে চলো। দেখো সবার প্রথমে যেটা আসবে সেটা কি বলো? আচ্ছা আমরা একটু লিখি একটা একটা করে, ঠিক আছে, এরপর আমরা ব্যাখ্যা লিখি। সবার প্রথমে আসবে কি? মনে রাখ, ঠিক আছে। মনেরা আসলে কি কি থাকবে এটার মধ্যে? থাকবে কি কি প্রাণী আমরা এটার মধ্যে দেখতে পাবো? এটার মধ্যে হচ্ছে কি মাইক্রোপ্লাজমা টাইপের কোষ দেখতে পারবো, মানে খুবই অনুন্নত কোষ আর কি। এরপর হচ্ছে কি নস্টক দেখতে পারবো, এগুলা কি আমরা একটু দেখবো। আচ্ছা মনে রাখা গেল। এরপরের নাম কি বলো দেখি? ঠিক আছে, প্রোটিস্টা হচ্ছে যে অ্যাকচুয়াল জীবাণু। জীবাণু বলতে কি? ব্যাকটেরিয়া, ঠিক আছে। দ্বিতীয় নাম হচ্ছে কি আমাদের প্রোটিস্টা। 2006 সালে না প্রোটিস্টাকে প্রোমিস্টা নামে ভাগ করছিল। হ্যাঁ
বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার পার্থক্যের কারণে এই ভাগগুলো করছে আর কি। শোনো, প্রথমে একটা দিছে, তো এরপর হচ্ছে কি এই শ্রেণী বিন্যাসগুলোর মধ্যেও আবার কি করছে, তার বিভিন্ন ব্যাকটেরিয়ার বিভিন্ন বৈশিষ্ট্যর মিল থাকার কারণে এগুলাকে আবার সাবের মধ্যে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো তুমি কখন করবে, যখন তুমি জুলজি নিয়ে অনার্স করো তখন। ঠিক আছে, আচ্ছা প্রোটিস্টা আমরা একটা জিনিস দেখি তাহলে বুঝতে পারবে। প্রোটিস্ট হচ্ছে একটা জীবাণুবিদ। এই প্রোটিস্টার একটা জীবাণুর উদাহরণ দেখাই এখানের মধ্যে। দেখো এটা হচ্ছে কি তোমার কি লেখা, মাছের ফুলকা কি জীবাণু, প্রোটিস্টান জীবাণু। এটা হচ্ছে ফুলকার মধ্যে হয়, মাছ আর সাঁতার কাটতে পারে না, ফুলকা কি হয়ে যায়, পচে যায় আস্তে আস্তে। এই যেটা দেখতেছো এটা হচ্ছে প্রোটিস্টান জীবাণুটা। ঠিক আছে, দেখে অনেক বড় মনে দিচ্ছে, অনেক ক্ষুদ্র আর কি, এখানে চিত্রের মধ্যে বড় লাগতেছে আর কি। আচ্ছা বৈজ্ঞানিকরাও লাগবে না? হ্যাঁ লাগবে তো, এই যে লেখা আছে ওখানে, আমি লিখে দিব আবার। আচ্ছা প্রোটিস্টা গেল, ঠিক আছে, একটা লিখে দিই, একটা বৈজ্ঞানিক নাম লিখে দিই, এটাকে বলা হয় কি, ট্রাইকোডিনা অ্যানাবাসি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো প্রোটিস্টার পর কি আসবে দেখি বলো। ফাঙ্গাস অথবা কি ফাঙ্গাই। ফাঙ্গাই শব্দের অর্থ হচ্ছে কি, বহুবচন। একটা ফাঙ্গাসের নাম বলো দেখি। আমরা লিখবো কি, এগারিকাস। এগারিকাস কি জানো, এগারিকাস হচ্ছে মাশরুম। এরপর একটা নাম বলো দেখি, প্লান্টি না, প্লান্টি। প্লান্টির একটা উদাহরণ দাও। কাঁঠাল। আচ্ছা এরপর আসো লাস্টে হচ্ছে কি, অ্যানিমেলিয়া। তার মানে তুমি আমাকে বলো, আমরা এখন যেটা নিয়ে পড়বো এটা কি নিয়ে পড়বো বলো। না, অ্যানিমেলিয়ার একটা কি, ধরো কি, টাইগার। ঠিক আছে, বাঘ। আমরা এই প্রাণী বিজ্ঞানে যেহেতু আসতেছি, তার মানে আমরা আসলে পড়বো পুরো নেই, অ্যানিমেলিয়া নিয়ে পড়বো। ঠিক আছে, এখন অ্যানিমেলিয়া যে রাজ্যটা আছে, অ্যানিমেলিয়া রাজ্যকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে, 33টা। ঠিক আছে, এখন আসো, হ্যাঁ এখন আসো, আমরা এখন পরবর্তীতে যাই। আমরা এখন অ্যানিমেলিয়া নিয়ে পড়ালেখা করি, আস্তে আস্তে ধাপে ধাপে দিনগুলো বুঝো। কি বলছো, বেশি না? প্রাণী সংখ্যা দেখছো, অ্যানিমেলিয়া। ঠিক আছে, ভাগ করি আসো। এখন 9টা পর্ব, যে 9টা পর্ব তোমরা পড়বা, এই 9টা পর্ব তোমার একদম সিরিয়ালি মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? তোমাদের আমি মুখস্থ করার বুদ্ধি দিচ্ছি। তো প্রথমে আসবে কি আমার, এখান থেকে দুইটা ভাগ করলাম, একটাকে পর্ব আমরা কি, মেজর পর্ব। পর্বকে ইংলিশে বলা হয় ফাইলাম। ঠিক আছে, বাংলাতে লেখা কি, প্রধান পর্ব। আরেকটা কি আমার, মাইনর, মাইনর ফাইলাম বা গৌণ পর্ব, গৌণ পর্ব। ঠিক আছে, পরিমাণটা লিখে দেই, পরিমাণ কত, 9টি। ঠিক আছে, এখানের মধ্যে আছে, এখানের মধ্যে তোমার কয়েকটা বাদে দিলাম আমরা, এখানে 24টার মধ্যে আমার ধরো যে 4টা বা 5টা নাম পড়তে হবে, কিন্তু সবগুলো পড়তে হবে না। ঠিক আছে, 4টা বা 5টা কখন পড়তে হবে, যখন আমরা সিলম পড়বো, তারপর হচ্ছে কি প্রতিসম্মত করব, তখন আমাদের ওই স্পেসিফিক ভাবে একটু পড়তে হবে, বাকি এখানে রাখবে না। ঠিক আছে, আচ্ছা ওগুলা কি জিনিস বলতেছি, এখানে কয়টা, 24টি। ঠিক আছে, এখন আসো এই মেজর ফাইলামগুলো আমরা নামগুলো একটু লিখি, এরপর তোমাদের পানি দেখাবো। ঠিক আছে, তো জানো, নাম জানো, প্রথমটার নাম হচ্ছে পরিফেরা। এগুলো কোথা থেকে শিখছো,
প্লাটিহেলমিনথেস। এই পর্বগুলো তোমার অবশ্যই অবশ্যই কি করতে হবে, সিরিয়ালি মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমরা দেখবো মুখস্থ এখন এখানে কোনো ম্যাটারই না, মন করে ফেলবা তখন দেখবে কিছু লাগতেছে না। আরেকটা কি আছে বলো তো, এই পর্বটার নাম জানো? নেমাথেলমিনথেস, ঠিক আছে? নেমাথেলমিনথেসকে আরেকটা নামে ডাকা হয়, সেটার নাম জানো? নেমাটোডা। এরপরে কি, এরপর হচ্ছে কি মলাস্কা। মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, আট নাম্বার কি একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। লাস্টেরটা হচ্ছে কি আমার chordata। প্রত্যেকটা শব্দ এখানে তুমি বুঝবা, ঠিক আছে? এগুলো কানেক্ট করার জিনিস, এখন আমরা কেবল নামটা লিখলাম। এই 9টা মেজর পর্বত যদি আমি নামটা সিরিয়ালি বলি, কি কি আসবে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাথেলমিনথেস, এটাকে আরেকটা নামে ডাকা হয় নেমাটোড নামে, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কি অর্ডার, ঠিক আছে? এটা আমরা নামগুলো লিখলাম, আসলে প্রাণীগুলো লিখার চেষ্টা করি। দেখো এখানের মধ্যে 9টা পর্বের প্রাণী দেওয়া আছে, আমরা দেখি চিনতে পারি কিনা। দেখা যাচ্ছে? দেখো সবার প্রথমে আসছে কি পরিফেরা, বা ওদেরকে কি নামে ডাকা হয়? স্পঞ্জ নামে ডাকা হয়। ওদের শরীরগুলো দেখো স্পঞ্জের মতো, ঠিক আছে? স্পঞ্জের মতো। দেখো প্রথমটা হচ্ছে কি আমাদের পরিফেরা। পরিফেরা শব্দের অর্থ হচ্ছে কি পোর বহন করা। পোর শব্দের অর্থ হচ্ছে কি ছিদ্র, ঠিক আছে? এগুলো আমরা করবো আগে ইন্ডিভিজুয়াল ভাগে, দেখো চিনো কি কি নিয়ে পড়তে হবে আমার। এরপরের নাম হচ্ছে কি নিডারিয়া। নিডারিয়া এখানের মধ্যে দেখে বোঝা যাচ্ছে না, নিডারিয়া শব্দের হচ্ছে কাটা, ঠিক আছে? নিডল। ও কি করে, এই যে তোমরা সিরিঞ্জের মতো দেখো না, সিরিঞ্জে তোমার শরীরের মধ্যে কি ঢুকায়? মেডিসিন ঢুকায় না? ও হচ্ছে কি কি করে, এই সিরিঞ্জের মতো নিডল দিয়ে পানির মধ্যে, বা ও যাকে শিকার করে তার মধ্যে বিষ ঢুকে দিয়ে মেরে ফেলে, কি করে খেয়ে ফেলে। বুঝতে পারছো? তো এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিডল দেখতে পাবো। সিআরসি ওখানে কেন হলো না? কোথায় সিআরচি? কোথায় সিআরচি দিয়েছে? 8 নাম্বার যে সিআরসি এর সেকেন্ডে কেন হলো না? আমরা তো কাটা আছে। আমাদের স্টার কিসের পাশ? এখানে কি লেখা দেখো তো? এর শরীরের মধ্যে ডার্মের মধ্যে কাটা আছে? এর আছে? তো এই কার ভিতর হবে? এর যে কাটা, এর কাটাটা এরকম থাকে না। নরমালি তোমার কোনো কাটা দেখতে পারবে না, যখন আসবে তখন বের করবে। শরীরের ভিতরে কি থাকে? লুকায়িত অবস্থাতে। এটা করবো আমরা এখন। আপাতত প্রাণীগুলো দেখো, এটাকে যেটা দেখতেছো এটা কি? এটাকে বলে ফ্যাসিওলা, কি বলছিলাম? ফ্যাসিওলা হেপাটিকা। এটা তোমার কি কার মধ্যে থাকে? যকৃতের মধ্যে থাকে। বুঝতে পারছো? সব সময় থাকে এবং এটা ক্ষতিকর একটা চ্যাপ্টা। কি এটা দেখতে কি একদম প্লেটের মতো, ঠিক আছে? একদম চ্যাপ্টা। লিভার সিরোসিসের কারণ আসলে কৃমিহীন হয় না আসলে, ঠিক আছে? লিভার সিরোসিসের কারণ হয় ধূমপান করলে, বেশিরভাগ হচ্ছে কি মদ্যপান করলে লিভার সিরোসিস বেশি হয়। আচ্ছা, এরপরে দেখো চ্যাপ্টা কৃমি। এটাকে ফিতা কৃমি বলা হয় অথবা চ্যাপ্টা কৃমি বলা হয়। গরুর মাথায় নাকি থাকে? সব জায়গায় থাকে আর কি। চ্যাপ্টা কৃমি বলতে হচ্ছে কি তোমার ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি বলতে হচ্ছে এটা মানে এটার কোনো বডি নাই, এরকম চ্যাপ্টা, ঠিক আছে? এই যে যেটা দিয়ে তোমাদের কাপড় পরিমাপ করে না বা মেজারিং করে না, এরকম চ্যাপ্টা আর কি, ফিতার মতো। এরপরে দেখো নেমাটোড। নেমাটোডটা কি? তোমার নরমাল যে আমার কি আছে কৃমিগুলো আছে, যেমন চোখের কৃমি আছে এর মধ্যে, এটা হচ্ছে কি তোমার ওই কি জানি বলে গোদ রোগের জন্য দায়ী। গোদ রোগ মানে বুঝো? এই যে অনেক জনের পা ফুলে যায় না, এক পা। লিম্ফ নোড, তোমরা বলছো না লিম্ফ নোড, যে তোমার যে লিম্ফ নোড যেগুলো আছে, যেগুলো তোমাদের লিম্ফ নোডগুলো তো বুঝেছো, পুরো জিনিস বুঝাইতে হবে। বাদ দেন, এখন দরকার নেই। ধরো যে কোনো একটা রোগ আছে, নাম হচ্ছে কি লিম্ফ নোড। এই লিম্ফ নোডগুলো হচ্ছে কি ব্লক হয়ে যায়, ব্লক করে দেয় কি এই কৃমিগুলা, ঠিক আছে? কৃমিগুলা ব্লক করে দেওয়ার কারণে কি
আমার রক্ত থেকে যে পানিগুলা চলে যায় বের হয়ে যায় অনেক তীব্র, মানে ধরো যে আমার হৃৎপিণ্ড এরকম একটা পাম্প দিল, তো রক্ত অনেক গতিতে যাবে না, এই গতিতে যাওয়ার সময় কিছু পানি কি হয়ে যায়, বের হয়ে যায়, তো ওই পানিটাকে আবার রক্তনালীর মধ্যে ফেরত আনতে হবে না, তো এই পানিকে ফেরত আনতে যেটা কাজ করে সেটাকে আমরা বলি কি, লসিকাতন্ত্র। ঠিক আছে, এই লসিকাতন্ত্র বিভিন্ন ধরনের নালিকা থাকে, ওই নালিকা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি পানি আর রক্ত আসবে রক্তের মধ্যে, তো ওই পানিগুলো টিস্যুর মধ্যে ফুলে জমা হয়ে যায়। তুমি হাত দিয়ে দেখলে দেখবা কি পানি মনে হচ্ছে, পানি জমে আসে এরকম। ঠিক আছে, তো ওটার জন্য এই উচেরিয়া ব্রেন কফটি নাম, পুরো নাম হচ্ছে কি উচেরিয়া ব্রেন কফটি। দেখ পড়াবো এগুলো আপাতত দেখো। এটা কি অ্যানেলিডা, অ্যানেলিডার মধ্যে কি আসে, অ্যানেলিডা শব্দ আসছে হচ্ছে অ্যানেলাস থেকে, অ্যানেলাস মানে হচ্ছে কি রিং। ঠিক আছে, রিং, তুমি দেখো তো শরীরগুলো রিং এর মতো না, ছোট ছোট রিং এর মতো না, ভালো করে দেখো, ছোট ছোট রিং এর মতো না, অনেকগুলো ছোট ছোট রিং মিলে যুক্ত হয়েছে এরকম মনে হচ্ছে না, তো এখান থেকে এটার নাম হচ্ছে কি অ্যানেলিডা নামকরণ করছে। ঠিক আছে, হ্যাঁ কেঁচো এবং যোগ আছে। এরপরে দেখো মলাস্কা, যোগের পাশেরটা কোনটা যোগের পাশেরটা কি না, সেন্টিপিড হচ্ছে ইয়ার মধ্যে হবে, আপনার আর্থ্রোপডার মধ্যে হবে, শতপদী যেটাকে ওগুলো জানি কি বলতো বুঝিস এটা হচ্ছে স্যান্ড ওয়ার্ম আর কি, এগুলো বালির মধ্যে থাকে, বালির কৃমি। ঠিক আছে, আচ্ছা কাটা কাটা থাকে হ্যাঁ কাটা কাটা থাকে, নাহলে গ্রিপ নাই, তো গ্রিপ ছাড়া কেমনে বালির মধ্যে সাঁতার কাটবে, বালির মধ্যে চলাফেরা কেমনে করবে যদি গ্রিপ না থাকে। আচ্ছা এবার দেখো মলাস্কা, মলাস্কা কি আমাদের বিভিন্ন ধরনের অক্টোপাস আসবে। এখন দেখো এই মলাস্কা শব্দের অ্যাকচুয়াল অর্থ থেকে একটা শক্ত খোলস থাকবে আর কি, শক্ত খোলস, আমি তো বলো অক্টোপাসের মধ্যে শক্ত খোলস কি দিল, হ্যাঁ কচ্ছপ বাবা কোথায় নিয়ে গেছে দেখো, ও সরীসৃপ বানাই দিল। দেখো এই অক্টোপাসের যে দাঁত আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থ দিয়ে তৈরি, এটা জানো, এরকম এরকম দেখতে হয়। ঠিক আছে, দেখে অক্টোপাস মলাস্কা করবে কি বলবো হ্যাঁ মলাস্কা, এটা কি স্কুইডো কি মলাস্কা? অক্টোপাস কি খোলস আছে না খোলস দরকার নেই, তোর শক্ত দাঁত আছে ওটা দেখবো। দেখবা অনেক ভয়ানক ভাই, এই যে দেখো, দেখছো এটা যদি তোমাকে একবার ধরে এখানে হাড্ডি কাটে নিয়ে বাইরে বের ফেলবে, এত শক্ত। ঠিক আছে, অনেক শক্ত আর কি, এরকম হয়, এরকম ইয়ার মতো। যদি ইয়ারটা দেখো, ইয়ার মধ্যে দেখতে পারবো এই যে এরকম ফুলের ইয়ার আছে, এই যে দেখো দাঁতটা এরকম মাথা একদম মাঝখান বরাবর থাকে, এই যে দেখো। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে কি মলাস্কা। আরো অনেক রিজন আছে মলাস্কা হওয়ার। ঠিক আছে, তোমরা উপর থেকে দিয়ে মনে করতেছো, তাহলে আর্থপটা দেখলে বলবা কি ভাইয়া চিংড়ি মাছের সাথে মৌমাছির কানেকশন কি, বলবো না, তো বলবো যে একই পর্বের আন্ডারে কেন আসলো, তো বুঝবা তো অবশ্যই কোনো কিছুর মিল আছে দেখে আমরা কি বলতেছি চিংড়ি মাছের সাথে এটা মিল করতেছি। এখন দেখো এরপরে দেখো এই যে এখানে লেখা আছে চিংড়ি মাছের সাথে তেলাপোকা আবার প্রজাপতি, এগুলা কারোর সাথে কোনো প্রাণী কোনো মিল আছে, তাহলে অবশ্যই মিল আছে, এটা তুমি দেখতেছো না। ঠিক আছে, সেজন্য আর্থপটা বলতেছি। আর্থপটা শব্দের অর্থ হচ্ছে পায়ের মধ্যে সন্ধি থাকবে। এখন দেখো প্রত্যেকটা ইয়ার পায়ের মধ্যে সন্ধি আছে না, ঠিক আছে, হ্যাঁ দেখাইছিলাম, তোমরা তো পাইছো, ওরা পাইনি আর কি। তো একাইনোডার্মাট কি হচ্ছে, কামড়াতে কি থাকবে, কাটা কাটা থাকবে, এগুলো আমি নিম্নে দেখাই দিছি, এগুলো তোমাদের অনেক ডিটেইলসে পড়া আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য করতে হবে। আচ্ছা এরপর দেখো এটা কি বলছে, কি এটা কি বলছে দেখো তো, হেমি কর্ডাটা। হেমি কর্ডাটা মানে কি, কর্ডাটা এরপরে যা কিছু দেখতেছো এগুলো হচ্ছে কি তোমার কর্ডাটার আন্ডারে থাকবে। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কর্ডাটা গুলো হচ্ছে কি সাময়িক সময়ের জন্য থাকে আবার চলে যায়। কিছু প্রাণীর ক্ষেত্রে কি এই কর্ডাটা হচ্ছে একটা লম্বা হচ্ছে কাচের নালীর মতো আর কি। ঠিক আছে, আমাদের কি হয়ে গেছে, এই কর্ডাটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। অনেকজন মনে করে কি এই নটোকর্ড মানে হচ্ছে কি স্নায়ুতন্ত্র বা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড না, কিন্তু এর পিছনে যে আমাদের মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের ভিতরে কিন্তু কি থাকে, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থাকে। তো আমাদের যে মেরুদণ্ডটা এটা হচ্ছে কি উন্নত প্রাণীর ক্ষেত্রে নটোকর্ড হিসেবে বা একটা ছোট সরু নালিকার অবস্থা থাকে, ছোট ছোট গর্ত থাকে, ওই গর্তের ভিতরে আমার কি এই যে নিউরাল যে কোষগুলো আছে এগুলো কি বিস্তৃত থাকে, এগুলো দেখবো আমরা সব আস্তে আস্তে। ঠিক আছে, এরপরে দেখো এই যে তোমাদের বলেছিলাম গোল মুখ, কি বলেছিলাম, সাইক্লোস্টোমাটা, সাইকেলের মতো মুখ। ন্যাথোস্টোমাটা মানে কি যাদের চোয়াল আছে, দেখো এই মাছের চোয়াল আছে, ব্যাঙের চোয়াল আছে, এগুলো চোয়াল, সবকিছুর কি চোয়াল আছে। ঠিক আছে, আছে তো এরকম মাছ প্রাণী দেখো নাই, আছে এরকম লিজার্ড আছে আর কি, দেখবা সামনে। তো দেখো এগুলা ম্যামেলস কাদেরকে বলা হচ্ছে, আমাদের ম্যামেলস হচ্ছে কি যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। ঠিক আছে, ম্যামেলস কাদের বলা হয়, যারা মাতৃদুগ্ধ পান করে। এরপর এভিস হচ্ছে কি পাখি, রেপটাইল মানে কি সরীসৃপ, কি হবে এই ধরো বিভিন্ন ধরনের স্যালামান্ডার বলো, সাপ বলো, ঠিক আছে, গুই সাপ বলো, সব কিছু কার মধ্যে আসবে রেপটাইল। অ্যামফিবিয়ান মানে হচ্ছে কি কি
হ্যাঁ সান্ডা সান্ডা হচ্ছে কার মধ্যে থাকবে কি বলো রেপটাইলের মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইয়া ল্যাটিভাসের কাহিনী একটু বলবেন হ্যাঁ ল্যাটিভাসের সমস্যাটা প্লাটিপেস হচ্ছে কি পিওর তোমার হচ্ছে যে মানে ম্যামেলস, কিন্তু ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ম্যামেলস এর মতো না। প্লাটিপাস যে বাচ্চা প্লাটিপাস হচ্ছে মাতা প্লাটিপাসের কি হয় তোমার দুগ্ধপান করে কিন্তু ডিম পারে আর কি। কোন ম্যামেলস দেখছো ডিম পারে? বাঘ ডিম পারে, ঘোড়া ডিম পারে, মানুষ ডিম পারে, সবাই তো মাতৃ দুগ্ধপান করে না। প্লাটিপাসের পার্থক্য হচ্ছে কি ওর যে বাচ্চা ও হচ্ছে দুধ পান করে কিন্তু কি ডিমের মধ্যে হয় আর কি, ঠিক আছে? ডিম পারে। প্লাটিপাস দেখছো তোমরা কি ডিম মাছ ডিম পারে? হ্যাঁ অবশ্যই, এটা তো ম্যামেলস এর মধ্যে আসবে। আমরা বলতেছি পার্থক্য মানে ব্যতিক্রমী বলতেছি আর কি। প্লাটিপাস দেখো দাও, প্লাটিপাস দেখো, এটা তো ম্যামলেট সবই করবা সামনে আছে। তাহলে 20 টাকা কেন পায়? পায় 20 কেন থাকে? এই যে দেখো মনে হচ্ছে কি হাঁস আর হচ্ছে যে খরগোশের মিশ্রণ না, সবকিছুর মিশ্রণ আর কি, ঠিক আছে? এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না পৃথিবীতে, ঠিক আছে? ওর এই পায়ের এখানে একটা কাঁটা আছে, এই কাঁটার মধ্যে বিষ থাকে আর কি, ঠিক আছে? তো এই প্লাটিপাস কি ম্যামেলস হওয়া সত্ত্বেও এই হচ্ছে ডিম পারে, ডিমের ভিতর থেকে বাচ্চা আসে, ঠিক আছে? শুধুমাত্র প্লাটিপাস না, আরেকটা আছে এক ডিম না দাঁড়াও, এটা হচ্ছে সেম মানে একই রকম মাটিতে। ক্যাটালিনাস প্লেন এই যে দেখো এটা এরকম, ঠিক আছে? দেখে মনে হবে সজারু, আসলে সজারু না, ঠিক আছে? এটা একটা প্রাণী যেটা হচ্ছে সেম একদম ইয়ার মতো, কি বলে আমাদের প্লাটিপাসের মতোই, ঠিক আছে? এই দুইটা মাতৃ মানে ম্যামেলস হওয়া সত্ত্বেও এরা ডিম পারে, এটা হচ্ছে এদের পার্থক্য। এগুলো আমরা সব কিছু দেখবো আস্তে আস্তে। এরপর আসো লাস্টে আমরা আজকে একটা কিছু দেখি। আমরা সমুদ্রের মাছ কি ডিম পারে না? হ্যাঁ ভাইয়া হ্যাঁ পারবে তো। মলাস্কার থেকে ইয়ার বেশি উন্নত আতরোটা হ্যাঁ তুমি এখানে দেখো, এই যে এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, দেখো এখান থেকে যত তুমি সামনে আগাবা, ঠিক আছে? এখান থেকে যত সামনে আগাবা, ঠিক আছে? মানে কি পরিফেরা থেকে নিডারিয়াতে উঠবা, বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। নিডারিয়া থেকে প্লাটিহেলমিনথেসে যাবা, বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, মানে আস্তে আস্তে উন্নত হবে। একবার সবথেকে বেশি উন্নত করা কর্ডাটা। এখন কর্ডাটার মধ্যে অনেক কিছু আসবে, ঠিক আছে? কর্ডাটা অনেক বিশাল জায়গা, সবার লাস্টে আসবে কি মানুষ, মানে মানুষ হচ্ছে সবথেকে উন্নত, ঠিক আছে? এখন এই ধাপে ধাপে জিনিসগুলো আমরা দেখবো। এর আগে এখন অনেক পরে ধরো যে আজকে পুরো ক্লাসটা ছিল এই জিনিসটাকে তোমার সামনে উপস্থাপন করা, এমন আমরা ধরো যে কিছুই পড়ি নাই, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে জিনিসগুলো মানে শ্রেণী বিন্যাস করছে, কিভাবে জিনিসগুলো আনছে, কিভাবে আমাদের পড়তে হবে। এরপরে দেখো কালকে থেকে আমরা যেটা করবো, আজকে শুরু করা যাবে না সেটা, কালকে থেকে করবো কি এই যে ধরো যে আমার বিশাল প্রাণী জগৎকে, এই প্রাণী জগৎকে এই যে পর্বে যে ভাগ করছে, কিভাবে ভাগ করছে তুমি বলো তো, কিভাবে ভাগ করছে? যে সকল প্রাণীর কিছু কিছু বৈশিষ্ট্য একজন একজনের সাথে মিলছে তাদেরকে আমরা একটা গ্রুপ বানাই দিছি না? তো ওই গ্রুপ বানানোর যে ভিত্তিগুলা, মানে কিসের উপর ভিত্তি করে আমি জিনিসগুলো বানাইছি বা গ্রুপগুলো সাজাইছি, এটা হচ্ছে সেটা মেইন জিনিস, মানে ক্লাসিফিকেশন কিসের উপর ভিত্তি করে আমি করছি। তো 16টা জিনিসের উপর ভিত্তি করে আমি এই পর্বগুলো বানাইছি। কি কি? সবার প্রথম হচ্ছে কি দেহের আকার, ঠিক আছে? এখন দেহের আকার নিয়ে যদি একটু বলি, বলো দেহের আকার বলতে দুইটা জিনিস বলা, একটা হচ্ছে কি মাইক্রো, একটা হচ্ছে কি ম্যাক্রো। এখন তুমি বলতে পারো ম্যাক্রো মানে তো ভাই অনেক বড়, অ্যাকচুয়ালি আমি বুঝতে তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে বুঝাবো, ঠিক আছে? তুমি সুন্দরভাবে বুঝাবা কি ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে পার্থক্য হচ্ছে কি যে সকল প্রাণী আমি খালি চোখে দেখতে পারবো না এগুলো হচ্ছে কি মাইক্রো, যেগুলো আমি খালি চোখে দেখতে পারবো এগুলো হচ্ছে কি বৃহৎ প্রাণী। খুব বেশি বড় হতে হবে এরকম না, খালি চোখে দেখা গেলে মানে এটা কি বড় প্রাণী, ঠিক আছে? তাহলে কি পিঁপড়া কি বড় প্রাণী হবে? মাইক্রো নাকি ম্যাক্রো হবে? ম্যাক্রো হবে, এটাই। এখানের মধ্যে আর কোনো কিছু নেই, বুঝতে পারছো? এরপরে দেখতে বলছো কি সংগঠন ক্রমমাত্রা। এখানের মধ্যে তোমাকে আমি আজকে কয়েকটা জিনিস দেখাই দিই, তুমি এগুলো হচ্ছে কালকে অনেক ডিপলি আমরা ব্যাখ্যা করবো। একটা হচ্ছে কি সংগঠন ক্রমমাত্রা বলতে কি বোঝাচ্ছে, এরপর কি ভূমি ও ক্লিভেজ, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিসাম্যতা, ঠিক আছে? আর হচ্ছে সিলন, এই চারটা টপিক এখানের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সিলম বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে জীব সংগঠন ক্রমমাত্রা বলতে কি বোঝাচ্ছে। দেখো আমার সাথে যদি একটা ব্যাকটেরিয়ার তুলনা করা হয়, ব্যাকটেরিয়ার কোষ কয়টা? একটা কোষ না, এটা শুধুমাত্র কি হবে কোষীয় মাত্রার প্রাণী হবে। কিন্তু আমি কি শুধু কোষীয় মাত্রার প্রাণী? আমার কোষ টিস্যু গঠন করছে, ঠিক আছে? এই কোষ থেকে কিভাবে টিস্যু গঠন করছে, টিস্যু থেকে কিভাবে অঙ্গ গঠন হয়েছে, অঙ্গ কিভাবে তন্ত্র কাজ করতেছে, এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে করবো, ঠিক আছে? এটা তো জানো যে অনেকগুলা কোষ মিলে যদি একই কাজ করে তাহলে কি বলে এটা টিস্যু বলা হয়। অনেক এক মনে করে এক গুচ্ছ টিস্যু মিলে একটা কাজ করতেছে, এটাকে আমরা কি বলবো? অঙ্গ বলবো, ঠিক আছে? এটা চিত্র দেখো, এটা কালকে আরো ভালো করে ব্যাখ্যা করতে, এখানে চিত্র দেখো আমি তোমাদের রাখছি আর কি।
এটা দেখো বিভিন্ন ধরনের একটা কোষ, এখানে একটা কোষ আছে, এখানে দেখো সমজাতীয় কোষ মিলে একটা টিস্যু গঠন করছে, ঠিক আছে। এখানে দেখো কি আছে, সেল, টিস্যু, টিস্যু থেকে অর্গান এবং অনেকগুলো অর্গান মিলে একটা তৈরি করছে কি, এটা কি পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রের মধ্যে কি কি কাজ করতেছে, লিভার একটা আলাদা অঙ্গ কাজ করতেছে, পাকস্থলী স্টমাক একটা আলাদা কাজ করতেছে, সেটা হচ্ছে বৃহদন্ত্র বা এটাকে বলা হয় কি লার্জ ইনটেস্টাইন, মানে কি বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তকে বলা হয় কি স্মল ইনটেস্টাইন। তো এখানের মধ্যে এই যে এটা কি আমরা গল ব্লাডার, পিত্তথলি, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের অঙ্গ মিলে একটা তন্ত্র গঠন করতেছে না, মানে তোমার খাদ্য পরিপাকের সাথে যতগুলো অঙ্গ জড়িত এগুলাকে সবগুলোকে মিলে আমরা কি বলতেছি, তন্ত্র। সবার প্রথমে এটা আসলে কি ছিল, একটা কোষ ছিল, এই কিছু কোষ মিলে একটা কাজ করছে, সেটাকে আমরা বলছি কি টিস্যু, কোষগুচ্ছ বা টিস্যু। এরকম অসংখ্য টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করছে, মানে কি লিভারটা তৈরি করছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব, এটা একটা সংগঠন প্রবণতা। এইরকম সংগঠন প্রবণতা কার কার কোন কোন প্রাণীর ক্ষেত্রে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে আসবে, বুঝতে পারছো। আস্তে আস্তে বুঝো জিনিসগুলো, তুমি একবার বুঝতে দেখবা আর কোনো অধ্যায়ে তোমার কষ্ট লাগতেছে না, ঠিক আছে। আজকে যা আমরা কি দেখলাম, আজকে মূলত আমরা হচ্ছে কি ডাইভার্সিটি জিনিসগুলো দেখলাম, একটু হিস্ট্রি দেখলাম, কিভাবে পার্থক্যকরণ করছি, এরপর হচ্ছে কি কি পর্ব আমার পড়তে হবে, এই জিনিসটা হালকা করে একটা তুমি ধারণা পাইছো, ঠিক আছে। তুমি এখানে আগামী ক্লাস থেকে যা যা আমি বলবো এই জিনিসপত্রগুলো লিখবা, আর ক্লাস শেষে তোমার ক্লাস শেষে বলবো শেষে এটা তুমি পুরোটাই পাই যাবে, ঠিক আছে। তাহলে তোমার যাতে কোনো সমস্যা না হয়, আচ্ছা ঠিক আছে। তো আজকে এতটুকু থাক, আজকে আর না আগাই, আগাইলে অনেক দেরি হয়ে যাবে।